সুপ্রভাত। আমি সূর্যেন্দু চলে এলাম তৃতীয় অংশে। এই ভাঁজ করাটা আপনাদের যার যেরকম সুবিধা হবে। আমি আগে যেটা করতাম, এখন আমার বিশেষ উনিও এই বাইন্ডিংয়ে আমাকে একটু হেল্প করে দেন। অবশ্যই ওকে আমি কিছু শেয়ার করি, মানে অ্যামাউন্ট শেয়ার করি যাতে ওর হাত খরচ চলে। তো সেটা এমন কিছুই নয়, উনি উৎসাহ নিয়েই কাজটা করেন। তো সেখানে উনি যখন পেজটা ভাঁজ করেন তখন উনি পেজটাকে এইভাবে নেন। এটা আমিও করতাম আগে, এরকম করে নিয়ে এই যে এখানে 39 এটা 40 এটা দেখে নেন, দেখে নিয়ে পেজটাকে এইভাবে এই এন্ডে মিলিয়ে আর এখানটা উনি এইভাবে ভাঁজ করে দেন। ভাঁজ করে তারপর এইটাকে বুলিয়ে দেওয়া হয়। এটা বুলিয়ে দেওয়ার কারণ হচ্ছে যাতে ভাঁজটা প্রমিনেন্ট হয়। এটা একরকমভাবে ভাঁজটা করা যায়। আর না হলে আপনাদের ভাঁজটা করতে যদি ওইভাবে অসুবিধা হয় তাহলে আরেকটা পারেন। এখন আমি যেভাবে করি, মূলত এইভাবেই সবাই বোধহয় করে কাজটা যারা প্রফেশনাল। এই 59-60 পেজটাকে এরকম করে হাতেই আমরা দিলাম, এরকম করে দুটো এন্ড এরকম কোণে কর্নার মিলিয়ে নিয়ে আমরা এরকম করে নিয়ে এটাকে ফেলে তারপর এই হলো ফর্মা বাইন্ডিংয়ের প্রসেস। এইভাবে মানে কোনো 1200-1300 টাকা দামের বই কারোর থেকে আপনি কারোর কাছে দেখলেন, ইচ্ছা করলো সেই বইটা পড়তে, হয়তো আপনার সে ক্ষমতা আছে 1200 টাকা, 1300 টাকা কি 1500 টাকা কি 2000 টাকা দিয়ে বইটা কিনে নেওয়ার। কিন্তু যদি একবার ভাবেন যে সেটা না কিনে আমি সাশ্রয় করি বা বইটা আমি আরও কাউকে পড়াই, তাহলে এইরকম একটা পদ্ধতি নিতে পারেন যে বইটাকে আপনি জেরক্স করে নিলেন, জেরক্স করে ঠিক এইভাবে আপনারা ফর্মা বাইন্ডিং করে বইটা মাত্র হয়তো আপনার 300 টাকা, 250 টাকা। আবার এরকমও হয় 100 পাতার বই, 120-25 পাতার বই আমার কাছে আছে একটা, আপনাকে দেখাবো আপনাদের। সেই রকম বই, সেটাও আপনার হয়তো রকম 1200-1300 টাকা দাম। তো সেটা তো অনেক সস্তা পড়ে যাবে আপনার। 120-25 পেজের বই একদমই সস্তা পড়বে। সেটাকে বাইন্ডিং, বুক বাইন্ডিং মানে বোর্ড বাইন্ডিং করে রাখবেন, কারণ পেপার ব্যাকে হয়তো বইটা নষ্ট হয়ে যাবে। বইটার যে কন্টেন্ট সেটার জন্যই হয়তো বইটার দাম। সেই কন্টেন্টটাকে যাতে আপনিও যত্নে রাখতে পারেন, সেই কারণে আমার মনে হয় যে ওই ধরনের বইকে 1200-1300 টাকা দাম যে বইয়ের, হয়তো 100-150 পাতার মধ্যের বই কিন্তু 1200-1300 টাকা দাম, তার মানে তার কন্টেন্টের মূল্য ওটা। তাহলে সেই বইটাকে যত্ন করে রাখার জন্য বুট বাইন্ডিং করে দিতে হবে। তো এরকম একটা বইও আপনাদের দেখাবো আজকে দেখাবো না, সরি, আমি পরের ভিডিও দেখাবো। এর পরের ভিডিওগুলো আপনাদের কাছে অত্যন্ত ইন্টারেস্টিং হবে, কারণ পরের ভিডিওতে আরও এমন কিছু জিনিস থাকবে যেগুলো হয়তো আমার কাছ থেকে আপনারা আশাই করছেন না। যাই হোক, আমরা এগোতে থাকি। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার আজকের ভিডিওর উদ্দেশ্য। আর আপনাদের আজকে দেখাচ্ছি ফর্মা বাইন্ডিং। তো এই ফর্মা বাইন্ডিংয়ের ফর্মাটাকে ভাঁজ করার পর আপনাদের খানিকটা পার্ট দেখাবো আবার, যে সেটাকে সেলাই করা এবং তার স্পাইনটাকে আঠা দিয়ে জমিয়ে দিয়ে তারপর যখন আমার কভার চলে আসবে, কভারটা কী করে সেই এতে মানে বইয়ের ওপর আমি পরিয়ে দিচ্ছি সেটা আপনাদের দেখাবো পরের কোনো একটি ভিডিওয়ে। আজকে এই পর্যন্তই দেখাবো ফর্মা ভাঁজ করা, ফর্মাটাকে ভাঁজ করে সেলাই করে সেটাকে জমিয়ে ফেলা এবং কিভাবে আমি প্রেশারে রাখি সেটাকে, মানে প্রেশার দিতে হয় স্পাইনটা, নাহলে তো বইটা ফুলে থাকবে, সেলাইয়ের দিকটা ফুলে থাকবে। তো সেলাইয়ের দিকটা ফুলে থাকলে তো বইটা ভালো দেখতে লাগবে না, সেই কারণে একটা প্রেশার দিতে হয়। এবং আমাদের মানে আমি যেভাবে করি, প্রফেশনাল লোক কিন্তু অত বড় সড়ো মেশিন কিনতে পারিনি, কারণ টাকা পয়সার ব্যাপার তো আছেই। আর 2 নম্বর হচ্ছে আমার বাড়িঘরের অবস্থাও সেরকম নয়, মানে অতটা বড় জায়গা নয় যে আমি এরকম বড় সড়ো কিছু মেশিনপত্র কিনে রাখবো আমার সঙ্গে এই প্রফেশনের জন্য। আমি ছোট্টখাট্ট করেই ব্যাপারটাকে প্রফেশনালি নিয়ে যত্ন নিয়ে করি, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন। এরপরে আপনাদের
দেখাবো, যে এগুলো ভাঁজ করে নেওয়ার পর আপনাদের দেখাবো যে বইগুলো সেলাই করে নেওয়া। আমি তো বসে আছি নিচে, আর ওপরে খাটে কাচু আর ছিং বসে আছে, আর কাচু ক্ল্যাম্প দিয়ে কাচু কাজ সারছে সেই স্বপ্নের বাড়ি নির্মাণ। আমার কাজ দেখানো আগেই দেখাই কাচুর কাজ। ক্ল্যাম্প দিয়ে সুন্দর ক্যাসেলটা বানিয়েছে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখা বাবা। আর এরকম নতুন নতুন ডিজাইনের বাড়িও প্রায়ই বানিয়ে ইচ্ছেও করে এরকমই একটা বাড়ি হোক আমাদের। আপনারাও আশীর্বাদ করুন সবাই মিলে, যাতে এরকম একটা স্বপ্নের বাড়ি কোনো একদিনও করে ফেলতে পারে। একটা সুন্দর বাড়ি বানিয়ে ফেলেছে আজকে, ওই জন্য আপনাদের দেখালাম। প্রায়ই বানায় এরকম। আর ছিনপটাশ ওদিকে বিস্কুট খেতে খেতে ওর কাজ ছাড়ছে। কাচুর এই বাড়িও অবশ্যই দেখাবেন আপনাদের বাচ্চাদের, ওরাও হয়তো উৎসাহ পেতে পারে। যদি ক্ল্যাম্প থেকে থাকে, মেক অ্যান্ড নো, ওরাও হয়তো বানিয়ে ফেলতে পারে এই ধরনের বাড়ি, গাড়ি, এরোপ্লেন। এখন আবার ফিরে আসি বুক বাইন্ডিং। ফর্মাগুলো একসঙ্গে হাতে তুলে নিয়ে স্পাইনের দিকে পেন্সিল দিয়ে সমান দূরত্বে 4টে দাগ দিলেন। একদিকের এন্ডে 2টো দাগ, তারপর একটু বেশি গ্যাপ দিয়ে আবার আর এক দিকের এন্ডে 2টো দাগ। এবার একটা একটা করে ফর্মা তুলছেন, তুলে প্রত্যেকটা দাগ অনুযায়ী সুচ দিয়ে ফুটো করে দিলেন এবং সেখান দিয়ে সুতোগুলোকে সুচের সাহায্যে যাতায়াত করানো হলো এবং একটা ফর্মার সঙ্গে একটা ফর্মা গিট দিয়ে জয়েন্ট করে দেওয়া হলো। তাহলেই দেখবেন যে গোটা বইটা সেলাই করা সম্পূর্ণ হবে, এই রকম দেখতে লাগবে। এবার আপনাদের দেখাবো যে কীভাবে আঠা দিয়ে স্পাইন কোনটাকে বলে, আর স্পাইনে কীভাবে আঠা দিয়ে স্পাইনটাকে জমিয়ে দেওয়া হয়। স্পাইনটা ওইদিকে আঠা না দিয়ে জমালে তাহলে সমস্যা দাঁড়াবে, সেটা হচ্ছে স্পাইন ফুলে থাকবে। এই দেখুন, আপনাদের একটু দেখাই, বুঝতে পারবেন তাহলে। এই যে এই সেলাইয়ের দিকটাকে বলে স্পাইন। তো এতে সুতোটা ঢুকেছে, প্রত্যেকটা সুতোর জায়গায় গর্ত হয়ে আছে, তো ওইটার ফলে কাগজ তো ফেপে যায়। সেই কারণে ওইখানটা তো এই দিকে সমান করতে হবে। তবে এই দিকের বইয়ের যে দিকটা খুলবো এই দিকে সমান, এদিকটা যতটা থাকে সেইভাবে সমান করে ফেলতে হবে এই জায়গাটা। বুঝে যাচ্ছে? এই জায়গাটা, হ্যাঁ, এই খোলার দিকের সঙ্গে খোলার দিকের যে থিকনেস, এই থিকনেসটাকে মেনটেন করতে হবে স্পাইনের দিকেও। খোলার দিকের থিকনেসটাকে মেনটেন করতে হবে স্পাইনের দিকেও। সুতরাং স্পাইনটা ওইভাবে থিকনেস মেনটেন করার উপায় একটাই, যে স্পাইনটাকে আঠা দিয়ে জমিয়ে রাখা। আঠা দিয়ে জমানোর পর সেটাকে হ্যামারিং করে প্রেসারে রাখলে তাহলে সেটা কি হবে না, থিকনেস দুটো সেম হয়ে যাবে। যেদিকটা খুলবেন, বইটা খোলার দিক এবং স্পাইনের দিক, দুটো দিকের থিকনেস সমান থাকবে। সমান হলে তবেই বইটা দেখতে ভালো লাগবে। দেখুন, আমি জমাই আঠা দিয়ে। আমি যে গ্লু ইউজ করি সেটা হচ্ছে ফেভিকল। আপনারা এছাড়াও প্রেস গ্লু ইউজ করা যায়, প্রেস গ্লু ইউজ করলেও ভালো, ফেভিকলের মতোই সাদা। আর এছাড়া যেটা ইউজ করা যায় সেটা হচ্ছে অ্যারারুট দিয়ে যে আঠা, সেটাও প্রেসে ইউজ হয়।
অ্যারারুট দিয়ে আর আপনার অ্যারারুট দিয়ে একটা আঠা তৈরি করা হয় একটু শক্ত শক্ত করে, সাবু দিয়েও তৈরি করা যায়, কিন্তু তার থেকে মানে যত্নের হবে, ভালো জিনিসটা হবে হচ্ছে ফেভিকল দিয়ে অথবা আপনার প্রেস গ্লু দিয়ে। গদ কিন্তু এখানে কোনো কাজ করবে না, মানে যেটা লোকাল যে গদ কিনতে পাওয়া যায় বোতলে, সেই দিয়ে কিন্তু, সেই আঠা দিয়ে কিন্তু বাইন্ডিংয়ের কাজ হবে না। কারণ আমাদের খেয়াল রাখতে হবে দুটো জিনিস, এক তো মজবুত হতে হবে জিনিসটাকে, শক্ত হতে হবে, জমাটটা যাতে শক্তভাবে হয়, বা ধরুন যে মলারটা আমি লাগাবো সেটা যেন ঠিকঠাক মতো লেগে থাকে। আর তার সঙ্গে আরেকটা দিক খেয়াল রাখতে হবে, মানে ন্যাচারাল দিকটাও খেয়াল রাখতে হবে, পোকামাকড় যাতে না লাগে সেই আঠার মধ্যে, এটা একটা খেয়াল রাখার বিষয়। বা গরমে তাপে সেই আঠাটা যেন গলে না যায়, শুকনো থেকে হঠাৎ তাপে পিচের মতো গলে গেল, এই সমস্ত দিকগুলো খেয়াল রাখতে হবে। খেয়াল রেখে আপনাকে জিনিস ব্যবহার করতে হবে, কিনে নিতে পারেন। তো এখন দেখাই কিভাবে আমরা আঠা লাগিয়ে স্পাইনটাকে জমাট বাঁধাবো। সেট করে এবার আপনাদের দেখাবো এটা আঠাটা কিভাবে লাগায়। চিংপটাশ আর কাচু দুজনে খেলছে, হ্যাঁ, উদ্দাম নৃত্য করছে তারা, তো সেদিকে খেয়াল দেবো না, আমরা এখন কাজ করি। আমি একটা বোর্ডের অংশ এরকম করে কেটে নিই, এই যে, হ্যাঁ, কেটে নিয়ে এইখানটায় আঠাটা দিই, দিয়ে এভাবে লাগাই। দেখুন এইভাবে আঠা লাগিয়ে দিলাম এবং এটাই হাওয়ায় শুকোবে। শুকোনোর পর তারপর একে হ্যামারিং করব। হ্যামারিং করার পর আমার যে মানে সেটা যন্ত্রই বলবো, প্রেশার দেওয়ার, সেই প্রেশার দিয়ে বইটাকে ভেতরে রাখবো যাতে স্পাইনটা থিকনেস, খোলার দিকের যে থিকনেস তার সঙ্গে সমান হয়।